আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গত দিনে যা পড়েছিলাম সেটার কন্টিনিউশন করব। সেটা হচ্ছে যে আমরা কি পড়েছিলাম গতদিন? আমরা পড়েছিলাম হোয়াট ইজ ইনেট ইমিউনিটি, what is the type of innate immunity, difference between an innate and acquired immunity এবং basic concept of acquired immunity, that means type of acquired immunity. এখন আমার কাছে দুটো কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে একজন জানতে চেয়েছো যে অ্যাকচুয়ালি ইনেট এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির মধ্যে পার্থক্য কি। তো আমি এটা গতদিন বলেছিলাম, তোমার জন্য আবার বলছি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটিটা হচ্ছে, অ্যাক্টিভ মানে কি, যখন আমি অ্যাক্টিভ থাকি, আমি সক্রিয় থাকি, তাহলে যেই ইমিউনিটি হোস্ট নিজে পার্টিসিপেশন করে তার ইমিউন রেসপন্স করে, নিজেই ইমিউন রেসপন্স তৈরি হয় টু দ্য পার্টিসিপেশন অফ হোস্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন এক্সাম্পল দেই, কারো যদি অসুখ হলো, মনে করো সে একটা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হলো, তো সে ভাইরাস দিয়ে ইনফেক্টেড হলে তার অসুখ হলো অথবা হলো না, সামান্য জ্বর কাশি হলো, কিন্তু ভাইরাসটা তো তার শরীরের মধ্যে ঢুকে গিয়েছিল, ফলে কি হয়েছে, তার ইমিউন সিস্টেম অ্যাক্টিভলি তার এগেনস্টে, সেই ভাইরাসটার এগেনস্টে কাজ করেছে। তাহলে যখন আমার হোস্ট নিজে একটা ফরেন পার্টিকেলের এগেইনস্টে কাজ করে এবং কাজ করার জন্য তার যে টি সেল অ্যাক্টিভেশন হয় এবং তার জন্য যে বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, ইমিউনিটি ডেভেলপ করে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। কারণ অসুখ হয়েছে আমার, আমি সাফার করেছি, আমার ক্লিনিক্যাল কন্ডিশন ছিল, প্রি ক্লিনিক্যাল কন্ডিশন, সাব ক্লিনিক্যাল কন্ডিশন থাকতে পারে, তাহলে ক্লিনিক্যাল অ্যান্ড সাব ক্লিনিক্যাল কন্ডিশনে যে ইমিউনিটিটা ডেভেলপ করে সেটাতে হোস্ট নিজে পার্টিসিপেট করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। আর আমরা যে ভ্যাকসিনটা দেই, সেই ভ্যাকসিনটা দিলে বডিতে আবার সেই অ্যান্টিজেনটার এগেনস্টে মানে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করে, এখানেও আমাদের পার্টিসিপেশন আছে, তাহলে সেটাও অ্যাক্টিভ ইমিউনিটি। বাট হোয়াট ইজ প্যাসিভ ইমিউনিটি? প্যাসিভ ইমিউনিটিতে পার্টিসিপেন্টস নিজে, হোস্ট নিজে কিছু করে না, একটা তৈরি করা, বাইরে থেকে তৈরি করা একটা প্রি ফর্মড অ্যান্টিবডি যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তো তার সেখানে কোনো রোল নাই, তৈরি করা একটা জিনিস ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হলো, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আর অ্যাক্টিভ ইমিউনিটির অ্যাডভান্টেজটা কি, যে এটা একটা লং লাস্টিং প্রোটেকশন দেয়, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এইটা তৈরি হতে বেশ খানিকটা সময় লাগে, প্রাইমারি ইমিউন রেসপন্সের মতো টাইম নেয়, তাহলে এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর প্যাসিভ ইমিউনিটি, মনে করো তুমি ইমার্জেন্সিতে কাজ করছো, একটা টিটেনাসের পেশেন্ট আসলো, একটা বুটুলিজমের পেশেন্ট আসলো, তাহলে তাকে আমরা অ্যান্টিটক্সিন দিব, তাকে আমরা তৈরি করা ইমিডিয়েটলি কিছু ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিব, যার ফলে কি হবে, তার খুব দ্রুত কাজ করবে। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এটা খুব শর্ট টার্ম কাজ করে, শর্ট টাইম কাজ করে, বাট এটা খুব প্রম্পটলি, র্যাপিডলি অ্যাট দ্য সাইট অফ ইনফেকশনে কাজ করে। এটাই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা লেকচার 2-তে যাব। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, কথা শোনা যাচ্ছে ম্যাম। স্লাইড কিন্তু ওপেন হয় না। স্লাইড আমি এখনই ওপেন করব। আচ্ছা আচ্ছা, স্লাইড তো স্ক্রিন শেয়ার, স্লাইড শেয়ারটা কোথায়? শেয়ার স্ক্রিন, ম্যাম শেয়ার স্ক্রিনটা অন করেন, শেয়ার স্ক্রিনটা অন করে রাইট সাইডে নিচে দেখেন শেয়ার একটা অপশন। পেয়েছি। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ জি ম্যাম, এখন দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তাহলে আমি আগে স্লাইড শো করে দেন। করছি এটা, আগে একটু কথা বলে নেই। স্লাইড শো করে দেন তাহলে। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এখন আমরা আজকে পড়ব কি, যে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা
কিভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য কমন কম্পোনেন্ট অফ ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড নিউক্লিয়াস। এটা কিন্তু আমি ডিটেল বলি নাই, সুতরাং এটা তোমরা এখন জানবা না। আমি গ্র্যাজুয়ালি যত আগাবো আস্তে আস্তে আমি এক্সপ্লেন করব যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট পার্টিসিপেট বোথ ইন ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দিস সেশন, আমরা জানবো হোয়াট ইজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, what is the type of acquired immunity, function of humoral immunity and cell-mediated immunity, and finally mechanism of acquired immunity। এবং যদি সময় পাই তাহলে অবশ্যই আমি প্রাইমারি এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা নিয়েও একটু কথা বলবো। আচ্ছা, এখন আমি প্রথমে তোমাদেরকে একটা ছবি দেখাই। সেটা হচ্ছে, দেখো এই যে একটা ছবি, এই ছবিটা আমার যত স্লাইড আছে স্লাইডে যত কথা এক্সপ্লেইন করা আছে তার সব কিছু এই ছবিটার মধ্যেই দেওয়া আছে। সুতরাং আমি এই ছবিটা যখন বুঝাবো তখন তোমরা রেস্ট অফ দ্য স্লাইড এমনি বুঝে যাবা। এবং এটা যদি বোঝো, এই ছবিটা যদি বোঝো, তাহলে আমি মনে করি যে বেসিক ইমিউনোলজি তোমরা 75% এমনি পেরে যাবা। তাহলে আসো আমরা একটু শুরু করি যে এই ছবিটা যে এক্সপ্লেইন করব তার আগে আমরা একটু কিছু জেনে নিই। এখন আমরা ইনেট ইমিউনিটিতে বলেছিলাম যে কোনো ফরেন পার্টিকেল এসে ঢুকলেই তাকে নন স্পেসিফিক্যালি ফার্স্ট লাইন ব্যারিয়ার যে সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি, এবং সেটা কি করে কোনো রকম চিন্তা করে না যে এটা কি ধরনের পার্টিকেল, ফরেন পার্টিকেল ভাবলেই তাকে সে ধরে এবং কিল করে এলিমিনেট করার চেষ্টা করে। হ্যাঁ, রিকগনাইজ করে, এবং রিকগনাইজ করার জন্য ওর প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর থাকে, যেমন যারা কাজ করে ম্যাক্রোফেজ, তারপরে ডেন্ড্রাইটিক সেল অ্যাকচুয়ালি করে না, নিউট্রোফিল করে, ন্যাচারাল কিলার সেল করে, এদের এক ধরনের রিসিপ্টর থাকে। এখন এর মধ্যে কিছু সেল আছে, দে আর বোথ পার্টিসিপেট ইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কিভাবে? যেমন ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল। এই সেলগুলো হচ্ছে যে ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে পার্টিসিপেট করে, বাট এর মধ্যে ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাইটিক সেল এবং বি লিম্ফোসাইট, এই তিনটা সেল হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। দিস সেল আর দ্য ব্রিজ বিটুইন দ্য ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কিরকম ভাবে একটু বলি, গল্পর ছলে বলি যে ইনেট ইমিউনিটি যখন অ্যাক্টিভেটেড হয়, ফরেন পার্টিকেলকে এলিমিনেট করে, সে কিন্তু একটা সিগন্যাল অলরেডি অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে দিয়ে দেয়, এবং সে যখন সম্পূর্ণভাবে ক্লিয়ার আপ করতে না পারে তখন কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটির এই রেসপন্সিবিলিটিটা নিয়ে নেয় যে আচ্ছা দাঁড়াও, আমি এখন দেখতেছি। এখন এই ফরেন পার্টিকেলগুলোকে অ্যাকোয়ার্ড ইমিউনিটির কাছে প্রেজেন্ট করবে কে? প্রেজেন্ট করবে যারা, তাদেরকেই আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি? দ্য সেলস দ্যাট আর ক্যাপাবল অফ প্রেজেন্টিং পেপটাইডস by class 2 MHC proteins are referred to as professional antigen presenting cell. এখন এখানে অনেকগুলা খটোমটো কথা আছে, তাহলে সেগুলো আমি একটু এক্সপ্লেইন করি। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কার কাছে প্রেজেন্ট করবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রেজেন্ট করবে অ্যাকোয়ার্ড ইমিউনিটির যে বস হেল্পার টি সেল, তার কাছে প্রেজেন্ট করবে। এবং তার কাছে প্রেজেন্ট করার জন্য এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে এমএইচসি। এমএইচসিটা তো আরো ডিটেইল যখন পড়াবো আরো বুঝবা, একটু বলে নেই। এমএইচসি মানে হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা মেইনলি 2 টাইপস, 3 টাইপসও বলা যায়, একটা সলিউবল 1, 2, এমএইচসি 1, এমএইচসি 2 এবং এমএইচসি 3। তো এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে হলে তার অবশ্যই এবং অবশ্যই ক্লাস 2 এমএসসি প্রোটিনের সাথে একটা কমপ্লেক্স তৈরি করতে হবে, বাইন্ড করার ক্যাপাসিটি থাকতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট আ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে এবং যেই অ্যান্টিজেনটাকে সে ধরবে এবং ক্লাস 2 দিয়ে অ্যাসোসিয়েশন করে
অ্যান্টিজেনের হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে সেই অ্যান্টিজেনটা হইতে হবে অবশ্যই প্রোটিন। তাহলে দুইটা জিনিস আমরা এখন শিখলাম যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইজ দ্য ব্রিজ অফ দ্য innate and acquired immunity. Antigen present cell express the antigen which is protein in nature with the help of class 2 MHC protein to the টি সেল রিসিপ্টর, হেল্পার টি সেল রিসিপ্টরের কাছে সে প্রেজেন্ট করে, তাহলেই তখন আমরা তাকে বলতে পারবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে? ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল অ্যান্ড বি লিম্ফোসাইট। প্রত্যেকটা সেলের মানে এক্সপ্লানেশন আমি আবার নেক্সট ক্লাসে ইমিউনো কম্পিটেন্ট সেল যখন পড়াবো তখন আবার তোমাদেরকে আমি এক্সপ্লেন করব, কিন্তু আজকে অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেকানিজম বুঝাইতে যতটুকু লাগে অতটুকু বলবো, বাকিটা নেক্সট ক্লাসে বলবো। তাহলে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল অ্যান্ড বি লিম্ফোসাইটস এর মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে ম্যাক্রোফেজ, আর সবচেয়ে প্রথমে যে রোল প্লে করে সে হচ্ছে ডেনড্রাইটিক সেল। তাহলে হোয়াট ইজ ডেনড্রাইটিক সেল? ডেনড্রাইটিক সেলটা হচ্ছে ওর হচ্ছে একটা ফাইবারের মতো লম্বা লম্বা কিছু ইয়ে থাকে, আর্ম থাকে, এজন্য ওকে ডেনড্রাইটিক সেল বলি। এবং এরা কোথায় থাকে? এরা থাকে হচ্ছে স্কিনে, মিউকাস মেমব্রেন অফ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, জেনিটো ইউরিনারি ট্র্যাক, তাহলে সব জায়গায় সে থাকে। এবং কোনো ফরেন পার্টিকেল যদি ঢোকে, ব্রিজ করে, স্কিন পায়ার্স করে ঢুকে যায়, ইনেট ইমিউনিটি ব্যারিয়ার ক্রস করে ফেলে, তখন ডেনড্রাইটিক সেলের জন্য খুব সুবিধা যে ওর লম্বা লম্বা হাতগুলো দিয়ে টেনে টেনে ফরেন পার্টিকেল গুলাকে ধরে নিয়ে এসে রিজিওনাল লিম্ফ নোড, যেখানে টি সেল এবং বি সেল গুলা ম্যাচিউর অবস্থায় থাকে কিন্তু তখন পর্যন্ত তারা কোনো অ্যান্টিজেনের এক্সপোজে আসে নাই, বাইরের অ্যান্টিজেনের, তাদের কাছে যে এক্সপ্রেস করে এবং এক্সপ্রেস করে সে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে অ্যাক্টিভেট করে। তাহলে প্লিজ তোমরা কোনো কিছু কোশ্চেন না, আজকের পড়াটা একটু কঠিন এবং এটা বুঝতেই হবে, না বোঝার কোনো অল্টারনেটিভ নাই, সুতরাং যেই জায়গায় বুঝবা না আমাকে অবশ্যই কোশ্চেন করবা। On the basis of immunologic reaction, immunity two types, মানে রিয়াকশন অনুযায়ী একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড আর হিউমারাল ইমিউনিটি। মানে কি অ্যান্টিবডি মেডিয়েটেড? মানে আমরা জানি আমাদের শরীরে 5 ধরনের অ্যান্টিবডি আছে, আইজিজি, আইজিএম, আইজিজি, আইজিই অ্যান্ড আইজিডি। এই যেই ইমিউন রেসপন্সে অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডিগুলা এই ফরেন পার্টিকেলগুলাকে নিউট্রালাইজ করে, সেটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড হিউমারাল ইমিউনিটি। আর সেল মেডিয়েটেড ইমিউনিটি কি? যেখানে টি লিম্ফোসাইট অর্থাৎ CD4 পজিটিভ টি সেল এবং CD8 পজিটিভ টি সেল। টি সেল দুই ধরনের আমরা জানি, একটাকে আমরা বলি হেল্পার টি সেল অথবা CD4 পজিটিভ টি সেল, আরেকটাকে বলি আমরা সাইটোটক্সিক টি সেল অথবা CD8 পজিটিভ টি সেল। তাহলে এই দুইটা সেল যেই সিস্টেমে কাজ করে সেটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই কারণে এটাকে সেল মেডিয়েটেড বলা হয়, কারণ এখানে কে কাজ করতেছে? সব সেল কাজ করতেছে। তাহলে আসো, দ্য সেলস মেডিয়েটেড আর্ম কনসিস্ট অফ, অলরেডি আমি বলে ফেলেছি, হেল্পার টি সেল CD4 পজিটিভ, সাইটোটক্সিক টি সেল CD8। দ্য অ্যান্টিবডি মেডিয়েট আর্ম কনসিস্ট অফ বি লিম্ফোসাইট অ্যান্ড প্লাজমা সেল। বি লিম্ফোসাইট পলিফারেশন এবং অ্যাক্টিভেশন এবং পলিফারেশন হয়ে প্লাজমা সেল হয়, এবং প্লাজমা সেল থেকে পলিফারেশন হয়ে অ্যান্টিবডি তৈরি হয়। তার মানে তিনটা একদম চেইনের মতো, বি সেল থাকতেই হবে, বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হবে এবং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হবে। এবং এটা কখন কোন ধরনের অ্যান্টিবডি তৈরি হবে এটা ডিপেন্ডস করবে তোমার কোন অ্যান্টিজেন, কি ধরনের অ্যান্টিজেন শরীরে ঢুকলো এবং কি ধরনের সিগন্যাল সে দিল। এবং আরেকটা সেল, এই টি লিম্ফোসাইট এবং মেডিয়েটেড সেল মেডিয়েটেড আর্ম যখন কাজ করে এবং অ্যান্টিবডি মেডিয়েটেড অথবা হিউমারাল ইমিউনিটি যখন কাজ করে, তখন এই দুইটা সেল আবার আরেকটা সেল তৈরি করে রাখে, সেটা হচ্ছে মেমোরি টি সেল
এবং মেমোরি বি সেল। মেমোরি কেন রাখে? কারণ আমি বলেছিলাম অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ হাইলি স্পেসিফিক। যখন কোনো অ্যান্টিজেন ঢুকে সে তাকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই of diversity they have। কিভাবে হয় সেটা ডিটেইলে পরে আস্তে আস্তে যাব। এই যে যে তৈরি করলো সে ডাইভার্সিটি তার আছে এবং সে মনে রাখার জন্য একটা সেল তৈরি করে রাখে, সেটা হচ্ছে মেমোরি সেল। যখন আবার সেই অ্যান্টিজেনটা আমার শরীরের মধ্যে ঢুকে যায় তখন সেই মেমোরি সেলটা খুব দ্রুত বুঝে যায় যে আরে এইটা তো এই সেল, সেটা তখন কি করে অনেক র্যাপিডলি কাজ করে এবং এই মেমোরি সেল থাকার জন্যই সেকেন্ডারি ইমিউন রেসপন্স হয়। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ? অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি অর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড cell mediated immunity. In humoral and antibody mediated immunity, antibodies are participants in the immune response, and cell mediated immunity, T lymphocytes, helper T cell and cytotoxic T cell participates in cell mediated immunity. তাহলে হিউমোরাল ইমিউনিটিটা কাজ কি? এটা কি করে? এই যে যে অ্যান্টিবডিগুলা তৈরি হয় এরা কি করে? নিউট্রালাইজ করে টক্সিন এবং ভাইরাসকে, অপসোনাইজ করে ব্যাকটেরিয়াকে, মেকিং দেম ইজিয়ার টু ফ্যাগোসাইটাইজ। কিভাবে? অপসোনাইজেশন ইজ দ্য প্রসেস বাই উইচ ইমিউনোগ্লোবুলিন IgG অ্যান্টিবডি অ্যান্ড দ্য C3b কমপ্লিমেন্ট অফ কম্পোনেন্ট ইনহ্যান্স ফ্যাগোসাইটোসিস। এটা আরেকটু ভালো বুঝবা যখন অ্যান্টিবডির স্ট্রাকচারটা আমি পড়ায় দিব তখন, যে অ্যান্টিবডির মধ্যে একটা রিজন থাকে, সেই মানে এফসি রিজন বলে সেটাকে, সেইখানে রিসিপ্টর থাকে, সেই রিসিপ্টরের সাথে যে ম্যাক্রোফেজ তারপরে ন্যাচারাল কিলার সেল এগুলো বাইন্ড করতে পারে। আবার এই অ্যান্টিবডির এফসি পোর্শনে কমপ্লিমেন্ট বাইন্ড করার জন্য আবার রিসিপ্টর থাকে। যখন এগুলো বাইন্ড করে তখন কি হয়? এই একটা অ্যান্টিবডি এসে একটা ফরেন পার্টিকেলকে ম্যাক্রোফেজের সাথে যখন বাইন্ড করে তখন কি হয়? ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিস অ্যাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যায়, এটাকেই আমরা বলি অপসোনাইজেশন। আর সেল মেডিয়েটেড ইমিউনিটি কি করে? ইনহিবিটস করে অর্গানিজম সাচ অ্যাজ ফাঙ্গাই, প্যারাসাইটস অ্যান্ড সার্টেন ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এছাড়া কি করে? ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেল। তোমাদের জন্য প্রফের জন্য একদম বেসিক কোয়েশ্চেন হচ্ছে যে সেল মেডিয়েটেড ইমিউনিটি কি ধরনের ফরেন পার্টিকেলের এগেনস্টে কাজ করে এবং হিউমোরাল ইমিউনিটি কাদের এগেনস্টে কাজ করে? তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে? এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া গুলা, যেগুলা মনে করো সালমোনেলা, শিগেলা, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, কমন স্ট্যাফ যে ভাইরাসগুলা ব্যাকটেরিয়া, এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়াগুলা, সেগুলাকে সে নিউট্রালাইজ করে এবং সার্কুলেশনে যে ফ্রি ভাইরাসগুলা থাকে সেগুলাকে সে নিউট্রালাইজ করে। এবং টক্সিন, আমরা জানি ব্যাকটেরিয়া থেকে অনেক ধরনের টক্সিন লিবারেট হয়, তাই না? লাইপোপলিস্যাকারাইড, এন্ডোটক্সিন, এক্সোটক্সিন, সেই টক্সিনগুলোকে এই হিউমোরাল ইমিউনিটি অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি নিউট্রালাইজ করে। আর সেল মেডিয়েটেড ইমিউনিটি কাদের এগেনস্টে কাজ করে? যেমন ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, যেটা আমরা জানি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া। তারপরে ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল, অ্যালোগ্রাফট সেল, এদের এগেনস্টে কাজ করে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে এইটা একদম খুব ভালো মতো মনে রাখতে হবে। তাহলে দেখো সেলস অফ দ্য ইমিউন সিস্টেমে তাহলে কি হলো? অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুইটা ভাগ যদি করি, যে একটা বি সেল একটা টি সেল। টি সেল দুই ধরনের, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল কি করে? দুইটাই অ্যাক্টিভেটেড হয় ইন্টারলিউকিন 2 দিয়ে, এটা আমি আসছি একটু পরে। এটা কি করে? ইনহিবিট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাই। হেল্পার টি সেল অ্যান্ড সাইটোটক্সিক টি সেল কি করে? ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফট সেল, টিউমার সেল, ক্যান্সার সেল, এগুলার এগেইনস্টে কাজ করে। আর বি সেল থেকে কি হয়? আমি একটু আগেও বলেছি, প্লাজমা সেল হয়। প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি হয়, অ্যান্টিবডির সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করতে পারে, ফলে কি হয়? নিউট্রালাইজ করতে পারে টক্সিন এবং ভাইরাসকে। অ্যান্টিবডি আবার কি করে?
ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করে দেয়। তাহলে এটা হলো গেল আমাদের হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড হিউমোরাল ইমিউনিটির মোটামুটি কম্পোনেন্টগুলো আমরা জেনে গেলাম। এখন আসো যে এটা আমি বলে ফেলছি, এটা আর বলার দরকার নাই। আমরা এখন এই ছবিটা তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। আমি ঠিক খুব সহজ ভাষায় বাংলায়, একেবারে খাঁটি বাংলায় বুঝায় বুঝায় বলবো যে কিভাবে আসলে মেকানিজমটা হয়। আচ্ছা, মনে করো এইটা একটা প্রথম এই সেলটা হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে? এটা হতে পারে, এটা হচ্ছে ডেনড্রাইটিক সেল অথবা মেইনলি ডেনড্রাইটিক সেল প্রাইম রোল প্লে করে। আর এটা হচ্ছে যে আচ্ছা এতটুকুই বলি, এর পরেরটুকু পরে বুঝবা। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে? এটার মধ্যে কি আছে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা, মনে করো যে একটা ভাইরাস আর একটা ব্যাকটেরিয়া আমার শরীরের মধ্যে ঢুকে গেল। আচ্ছা, এখন আমার ইনেট ইমিউনিটির টুকু ভুলে যাও, ইনেট ইমিউনিটির কাজটুকু এখন ভুলে যাও। এখন চিন্তা করো যে আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিভাবে অ্যাক্টিভেট হবে। এখন আমার এই অ্যান্টিজেনটাকে ডেনড্রাইটিক সেল ফরেন পার্টিকেল হিসেবে আমার যে শরীরের মধ্যে ভাইরাসটা, আচ্ছা প্রথমে ব্যাকটেরিয়া বলি, ব্যাকটেরিয়াটা ঢুকে গেছিল, ওইটাকে ও চিনতে পারলো, বলি আরে এটা তো ফরেন পার্টিকেল, এটা তো আমার সেলফ অ্যান্টিজেন না, তুই তো ব্যাকটেরিয়া। তখন তাকে কি করবে, সাথে সাথে ভিতরে নিয়ে নিবে, নিয়ে যে ও কি করবে, ছোট 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 টুকরা করে ফেলবে। প্রোটিন প্রোটিন অ্যান্টিজেন আমি বলেছিলাম যে অবশ্যই প্রোটিন অ্যান্টিজেন হতে হয় কি অ্যাকোয়ার্ড সেল অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যাক্টিভেটেড হতে হলে, টি সেল অ্যাক্টিভেটেড হতে হলে, তাহলে এই প্রোটিনটাকে ও এই ফরেন পার্টিকেলটাকে ভেঙে ভেঙে প্রোটিনটাকে ছোট 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 পেপটাইডে ফরমেশন করে, ততক্ষণ পর্যন্ত করে যতক্ষণ পর্যন্ত না সেলের ভিতরে MHC2 সাথে ও বাইন্ড হয়। যেই MHC2 সাথে ও বাইন্ড হয়ে যায়, সেই ও পেপটাইড এই ছোট টুকরা করা বন্ধ করে দেয়, মানে স্লাইস করে। প্রথমে কি করে, সাইজ করে, তাই না? ফরেন পার্টিকেল সেহেতু ওকে ও সাইজ করে ফেলে, সাইজ করে ছোট ছোট পেপটাইড ফরমেশন করে। পেপটাইডটা তখন ওই যে সেলের ভিতরে আমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে, আচ্ছা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে MHC2 থাকে এবং অন নিউক্লিয়েটেড সেলের মধ্যে কিন্তু MHC1 থাকে। তাহলে এই এতটুকু এখন শোনো যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে যেহেতু MHC2 লাগবেই, তাই MHC2 নিয়ে কথা বলি। আচ্ছা, MHC2-র সাথে সে একটা কমপ্লেক্স তৈরি করে ফেললো। কি কমপ্লেক্স তৈরি করে ফেললো, ওই যে আমি ব্যাকটেরিয়াটা খেয়ে ফেলছিলাম ফুচকা, আর সাথে সেই ফুচকা খাওয়ার ফলে আমার মধ্যে যে সালমোনেলাটা গিয়েছিল, সেই সালমোনেলার প্রোটিনটাকে সে ভেঙে টুকরা টুকরা করে ছোট্ট একটা পেপটাইড ফরমেশন করে এই ক্লাস 2 MHC প্রোটিনের সাথে কমপ্লেক্স তৈরি করে ফেললো। তাহলে কি কমপ্লেক্স তৈরি হলো, MHC2 অ্যান্ড পেপটাইড কমপ্লেক্স। যখনই এই কমপ্লেক্সটা তৈরি হবে, তখনই সে কি করবে, এই যে সেলটা যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার সারফেসে সে প্রেজেন্ট করবে। কিভাবে প্রেজেন্ট করবে, এই যে দেখো এইভাবে সে সারফেসে প্রেজেন্ট করে বলতে থাকবে যে টি সেলকে অ্যাট্রাক্ট করবে যে দেখো আমি MHC2 দিয়ে একটা ফরেন পার্টিকেল প্রেজেন্ট করছি, একটা পেপটাইড ফরমেশন, একটা পেপটাইড আর MHC কমপ্লেক্স তৈরি করে সারফেসে প্রেজেন্ট করছি। এবং যখনই সে এটা প্রেজেন্ট করবে, তখনই সে কি করবে, এই মানে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে একটা ইন্টারলিউকিন সিক্রেট হবে। এই ইন্টারলিউকিন জিনিসটা কি, এরা হচ্ছে কি সেলকে অ্যাক্টিভেট করে, যেটা অ্যাক্টিভেটেড থাকে না সেই জিনিসটাকে সে অ্যাক্টিভেট করে দেয়। তাহলে MHC1 সিক্রেটেড হয়ে সে কার উপর কাজ করবে, এই হেল্পার টি সেলের উপর যে কাজ করবে। এই দেখো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ওই যে একটা ভাইরাল এপিটোপ এখানে বসে, যেই এপিটোপই হোক মানে অ্যান্টিজেন, আর সাথে হচ্ছে এটা MHC2 আর ভাইরাল এপিটোপকে এই হেল্পার টি সেলের গায়ে আবার প্রচুর পরিমাণে টি সেল রিসিপ্টর থাকে, সাথে কি থাকে, CD4 রিসিপ্টর থাকে, মার্কার থাকে। তাহলে ও, আচ্ছা প্রথমে একদম বেসিকটুকু বলি, তারপরে আবার সেকেন্ড স্টেপ বলবো।
এই যে ওর টি সেল রিসিপ্টর, এই যে টি সেল রিসিপ্টর, এটার সাথে এটা, এই টি সেল রিসিপ্টরটা এটার সাথে বাইন্ড হয়ে যায়। টি সেল রিসিপ্টর ওকে রিকগনাইজ করতে পারে। কেন রিকগনাইজ করতে পারলো? যেহেতু এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা MHC2 দিয়ে পেপটাইডটাকে প্রেজেন্ট করতে সামর্থ্য হয়েছে। যদি সে MHC2 দিয়ে পেপটাইডের কমপ্লেক্স তৈরি না করতে পারতো, পেপটাইড অ্যান্ড MHC2 কমপ্লেক্স, তাহলে কিন্তু হেল্পার টি সেল ওকে চিনতে পারতো না। তাহলে হেল্পার টি সেল এই কমপ্লেক্সটাকে চিনে হেল্পার টি সেলের যে রিসিপ্টর TCR বলে, TCR রিসিপ্টরের সাথে বাইন্ড করে। যেই মাত্র TCR রিসিপ্টরের সাথে বাইন্ড করে এবং এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে ইন্টারলিউকিন 1 সিক্রেট হয়, তখন এই হেল্পার টি সেলটা একটা অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল হয়ে যায়। অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল হয়ে কি হয়, এই যে ও অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল হয়ে ও প্রচুর পরিমাণে ইন্টারলিউকিন 2 রিলিজ করা শুরু করে। যে ইন্টারলিউকিন 2 গুলা ওর নিজের উপর কাজ করবে, আবার যে সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করবে। এখন এই টি সেল রিসিপ্টরের সাথে যখন বাইন্ড করে, তখন তো একটা বাইন্ড করে একটা স্টিমুলেশন গেল। সেই স্টিমুলেশনটাকে আমরা বলি একদম সিগন্যাল 1, একদম প্রাইমারি স্টিমুলেশন। এই স্টিমুলেশনটা যাওয়ার ফলে টি সেলের ভিতরে একটা টি সেলের রিসিপ্টরের সাথে একটা জিনিস থাকে, সেটাকে বলি আমরা CD3। এই CD3 চ্যানেলটা ওপেন, CD3টা কি করে, একটা সিগন্যাল নিয়ে যায় থ্রু ক্যালসিয়াম চ্যানেল। ক্যালসিয়াম চ্যানেল দিয়ে হেল্পার টি সেলের ভিতরে একটা সিগন্যাল নিয়ে যায় এবং হেল্পার টি সেল তখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, ফলে প্রচুর পরিমাণে ইন্টারলিউকিন 2 রিলিজ করে। এবং আমি যেহেতু এখন ব্যাকটেরিয়া দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তাহলে ওই হেল্পার টি সেলের গায়ে রিসিপ্টরের সাথে যখন ও বাইন্ড করছে আর হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তখন কিন্তু হেল্পার টি সেল বুঝে গেছে যে এইটা একটা এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া। তাহলে আমার এখন হিউমোরাল ইমিউনিটিকে, মানে বি সেলকে অ্যাক্টিভেটেড করতে হবে এবং আমার বি সেলের থেকে অ্যান্টিবডি তৈরি করার ব্যবস্থা করতে হবে। তখন সে কি করে, ইন্টারলিউকিন 4 অ্যান্ড ইন্টারলিউকিন 5 রিলিজ করা শুরু করে এবং আরও বেশি, আরও অনেক কিছু করে, অনেকগুলা মানে কেমোকাইন এবং ইন্টারলিউকিন রিলিজ করে। কিন্তু মেইনলি এই দুইটা করে যারা কি করে, বি সেলের উপর কাজ করে। এবং বি সেলের উপর যখন ইন্টারলিউকিন 4, যেটাকে আমরা বলি বি সেল গ্রোথ ফ্যাক্টর, এবং ইন্টারলিউকিন 5, যেটাকে বলি আমরা বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর, তাহলে এই দুইটা ইন্টারলিউকিন যখন বি সেলের উপর কাজ করে, তখন বি সেল অ্যাক্টিভেটেড হয়ে ডিফারেন্সিয়েশন হয়ে প্লাজমা সেল তৈরি হয়। এবং প্লাজমা সেল তখন কি করে, হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি প্রোডাকশন করা শুরু করে। এবং এই অ্যান্টিবডিগুলো কি, প্রাইমারি ইমিউন রেসপন্সে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন M। এবং এইগুলা তখন কি করে, বের হয়ে ওই যে এই ব্যাকটেরিয়াগুলা সার্কুলেশনে ছিল, তারপরে ভাইরাসগুলা ছিল, টক্সিনগুলা ছিল, সেগুলাকে সে নিউট্রালাইজ করে দেয়। তাহলে আমার এই যে দুইটা হাত, তার মধ্যে একটা হাতের কাজ আমি বুঝে গেলাম যে সে অ্যান্টিবডি তৈরি করলো এবং বি সেল সাথে সাথে আরেকটা কি কাজ করলো, মেমোরি বি সেল তৈরি করে রাখলো। এখন তোমাদের ছবিটা দেখে মনে হতে পারে যে ম্যাডাম, বি সেলের গায়ে এগুলা কি, ইমিউনোগ্লোবুলিনের মতো দেখতে। এইটাকে যেমন টি সেলের যেমন টি সেল রিসিপ্টর আছে, বি সেলেরও একটা রিসিপ্টর আছে। সেই রিসিপ্টরটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন M। এবং এই ইমিউনোগ্লোবুলিন এমটাই হচ্ছে বি সেলের রিসিপ্টর হিসাবে কাজ করে। এবং বি সেলের রিসিপ্টরটা কিছু কাজ আছে, যেটা আমি আবার অ্যান্টিজেন যখন পড়াবো তখন আরেকটু ডিটেইলে বলবো। তাহলে এই হেল্পার টি সেলের হেল্প নিয়ে, তাহলে এখানে রেগুলেটরি ফাংশন কে করছে, প্রাইম রোল এখানে বস কে, অবশ্যই হেল্পার টি সেল। কারণ হেল্পার টি সেল বি সেলকে অ্যাক্টিভেটেড করতেছে, বি সেল অ্যাক্টিভেটেড হয়ে ডিফারেন্সিয়েশন হয়ে প্লাজমা সেল তৈরি হচ্ছে এবং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে আমার কোন অ্যান্টিবডিটা এখানে কাজ করলো,
হিউমোরাল ইমিউনিটি অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে তারপরে মনে করো যে আমার আবার একটা ভাইরাসও ঢুকে গেছিল শরীরের মধ্যে, তাহলে ভাইরাল এপিটোপটার কি হবে? ভাইরাল এপিটোপটা সেম ভাবে এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে ও নিয়ে নিবে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ক্লাস 2 MHC প্রোটিন দিয়ে ওকে আবার ওর সারফেসে প্রেজেন্ট করবে, কমপ্লেক্স তৈরি করবে, ভাইরাল এপিটোপ প্লাস MHC2 এই যে কমপ্লেক্সটা তৈরি হলো সেটা সে হেল্পার টি সেলের রিসিপ্টরকে দেখালো। হেল্পার টি সেলের রিসিপ্টর তখন কি করলো? এর সাথে বাইন্ড করলো স্পেসিফিক্যালি অফ কোর্স। তারপরে বাইন্ড করার পরে কি হলো? আর অ্যাট দ্য সেম টাইম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইন্টারলিউকিন 1 রিলিজ করলো, হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হলো। অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল ইন্টারলিউকিন 2 রিলিজ করলো। ইন্টারলিউকিন 2টা যে কি করলো? সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেটেড করে দিল। কারণ আমরা একটু আগেই পড়ছিলাম ভাইরাস ইনফেক্টেড সেলের এগেনস্টে কাজ করে হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে সাইটোটক্সিক টি সেল মানে হচ্ছে CD8 সেল। এরও আবার রিসিপ্টর থাকে, কিন্তু সব ভাইরাস ইনফেক্টেড সেলকে চিনতে পারে না। ভাইরাস ইনফেক্টেড সেলগুলো আবার কি করে? এইটা মনে করে এই যে ভাইরাস ইনফেক্টেড সেল, ভাইরাস ইনফেক্টেড সেল মানে কি? মানে একটা সেলের ভিতরে আমার একটা হোস্ট সেলের ভিতরে একটা ভাইরাস ঢুকে গেছে, কিন্তু ওই সেলটা ইনফেক্টেড। এখন এই সেলটাকে তো সাইটোটক্সিক টি সেলকে জানাইতে হবে যে আল্লাহ শোনো, আমার শরীরের মধ্যে কিন্তু একটা ভাইরাস ঢুকে বসে আছে, তুমি কিন্তু জানো না। এখন আমার কি করতে হবে? ওই ভাইরাস ইনফেক্টেড সেলটা তখন কি করবে? ক্লাস 1 MHC প্রোটিন দিয়ে এই ভাইরাল এপিটোপটাকে তার সারফেসে প্রেজেন্ট করবে। এবং অ্যাজ মাই এক্সপেরিয়েন্স, আমি ইমিউনোলজি পড়ানোর এক্সপেরিয়েন্স থেকে বলছি, তোমরা কিন্তু সবাই এই জায়গাটাকে গুলায় ফেলো। তোমরা এইখানে এসে বলো কি যে হেল্পার টি সেল আবার এটাকে প্রেজেন্ট করবে, দ্যাট নট লাইক দ্যাট। আমি আবার বলতেছি, দেখো, হেল্পার টি সেল যখন একটা ভাইরাস ইনফেক্টেড সেল ঢুকে, একটা ভাইরাস ঢুকছে এটা বুঝবে, তখন সে কি করবে? সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেটেড করবে। সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেটেড করতে হলে আমার কি লাগবে? ইন্টারলিউকিন 2। ইন্টারলিউকিন 2 যখন সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করবে, সাইটোটক্সিক টি সেল তখন হয়ে যাবে অ্যাক্টিভেটেড সাইটোটক্সিক টি সেল। তখন এই সাইটোটক্সিক টি সেলটা খুঁজতে থাকবে যে আমার শরীরের মধ্যে কোন সেলটা MHC1 দিয়ে ভাইরাস এপিটোপকে প্রেজেন্ট করতেছে। তার মানে MHC1 তো সব নিউক্লিয়েটেড সেলের মধ্যে থাকে। তাহলে আমাদের শরীরের মধ্যে যে সেলগুলা নিউক্লিয়েটেড, অলমোস্ট অল সেলস আর নিউক্লিয়েটেড, দে হ্যাভ দ্য MHC1। তাহলে তারা কি করে? ওই MHC1টাকে ব্যবহার করে ভাইরাল এপিটোপটাকে তার সারফেসে প্রেজেন্ট করে এবং সাইটোটক্সিক টি সেলকে দেখাতে থাকে যে দেখো আমি ভাইরাস ইনফেক্টেড, দেখো আমি MHC1 দিয়ে এই যে একটা ফরেন পার্টিকেল ভাইরাসকে প্রেজেন্ট করছি। যখনই সাইটোটক্সিক টি সেল দেখে যে একটা সেল MHC1 দিয়ে প্রেজেন্ট হচ্ছে, মানে ফ্ল্যাগ উড়ানোর মতো, রেড ফ্ল্যাগ উড়ানোর মতো, যে এই যে আমার মধ্যে ভাইরাস ঢুকে গেছে, এই যে আমি ক্লাস 1 দিয়ে প্রেজেন্ট করছি দেখো, তখনই সে কি করে? ওই ভাইরাস ইনফেক্টেড সেলটার কাছে চলে যায়, তার এপিটোপের সাথে বাইন্ড করে এবং সে কি করে? দুইটা এনজাইম রিলিজ করে, একটা হচ্ছে পারফোরিনস আর একটা হচ্ছে গ্র্যানজাইমস। এই এনজাইম দুইটা রিলিজ করে সে কি করে? এই সেলটাকে, এই ভাইরাস ইনফেক্টেড সেলটাকে একটা ভাইরাস ইনফেক্টেড সেলের মধ্যে একটা পোর্ট তৈরি করে ফেলে, একটা হোল তৈরি করে। ফলে কি হয়? এটার মধ্যে যে সেল ম্যাটেরিয়ালস আছে সেগুলো বের হয়ে আসে। আলটিমেটলি এসেনশিয়াল কম্পোনেন্টসগুলো যখন সেল থেকে বের হয়ে যায় তখন তো সেলটা মারা যায়। তাহলে এ কি করে? এক্সট্রা সেলুলার কিলিং মেকানিজম করে কি করে? পারফোরিনস অ্যান্ড গ্র্যানজাইম রিলিজ করে ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে মেরে ফেলে এবং অ্যাট দ্য সেম টাইম সে কি করে? মেমোরি টি সেল তৈরি করে রাখে। এবং মেমোরি টি সেল যখনই তৈরি করে রাখে, এখন একবার আমি চটপটি খেয়ে
ফুচকা খেয়ে আমার সালমোনেলা দিয়ে টাইফয়েড হয়েছিল। সেকেন্ড টাইম আমি আবারও লোভে লোভে কি করলাম, আবার আরেকদিন অনেক দিন পরে 3 বছর পরে যখন আমার ওই যে টাইফয়েডে যে কত কষ্ট হচ্ছিল সেই মেমোরিটা মাথা থেকে চলে গেছে, তখন আমি কি করলাম, আবারও রাস্তার পাশে থেকে দাঁড়ায় দাঁড়ায় ফুচকা খেলাম। তখন কি হলো, আমার আবারও সালমোনেলা ঢুকলো। ঢোকার পরে এই যে প্রাইমারি মানে মেমোরি সেলটা যে তৈরি হয়েছিল, সে তো জানে যে এই সাইটো এই সেল বা এই, আচ্ছা সরি, এটা তো ব্যাকটেরিয়া, সব ক্ষেত্রেই ভাইরাসের ক্ষেত্রেও যে মেমোরি সেলটা বুঝে যাবে যে আরে এই ব্যাকটেরিয়াটা তো আমার শরীরে আগে ঢুকছিল, তখন সে কি করে, অত্যন্ত র্যাপিডলি কাজ করে। যতটুকু র্যাপিডলি প্রথমবার কাজ করছে তার চেয়ে অনেক গুণ র্যাপিডলি কাজ করে সেকেন্ডারি ইমিউন রেসপন্স করে। এখন এইটা হচ্ছে তোমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটির ওভারঅল একটা মেকানিজম। কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে একদম বেসিক, এতটুকু না জানলে পাস হবে না। তোমাকে বলতেই হবে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিভাবে একটা ফরেন পার্টিকেলকে প্রেজেন্ট করে, কার কাছে প্রেজেন্ট করে। তাহলে তোমার কোয়েশ্চেনের আনসার কি হবে, যে একটা ফরেন পার্টিকেল যদি প্রোটিন হয়, সেই ক্ষেত্রে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে ইন্টারনালাইজ করে ছোট ছোট পেপটাইড ফর্মেশন করে এবং MHC2 সাথে অ্যাসোসিয়েশন করে তার সারফেসে প্রেজেন্ট করে। এবং যখন তার সারফেসে প্রেজেন্ট করে তখন হেল্পার টি সেলের রিসিপ্টর TCR তাকে রিকগনাইজ করে, কারণ রিসিপ্টর সে প্রেজেন্ট করে কার কাছে, হেল্পার টি সেল রিসিপ্টরের কাছে। রিকগনাইজ করে চিনতে পারে যেহেতু সে MHC2 এবং পেপটাইড ছিল, কমপ্লেক্স ছিল, এবং তার ফলে এটা অ্যাক্টিভেটেড হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল। এছাড়াও আরও একটা সিগন্যাল আছে, যেমন দেখো এই যে CD4 আছে না, এটা কি ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন বলে এটাকে, CD মানে। এই CD4 মলিকিউলটা আবার আলাদা করে কি করে, MHC2 সাথে বাইন্ড করে। তাহলে এটা হচ্ছে একদম দুটা বেসিক সিগন্যাল। একদম এমন না যে একদম টিসেলের কাছে রিসিপ্টরের সাথে বাইন্ড করলো আর সাথে সাথে টিসেল হেল্পার টিসেল কাজ করা শুরু করলো। হেল্পার টিসেলের দুই ধরনের সিগন্যাল লাগে, একটা হচ্ছে একদম সিগন্যাল 1 প্রাইমারি সিগন্যাল, আর একটা হচ্ছে কো-স্টিমুলেশন সিগন্যাল 2। তো অত ডিটেইলে আসলে তোমাদেরকে ধরে না, এখন পর্যন্ত ধরে নাই, কিন্তু একটু বুঝে রাখার জন্য আমি বলছি যে এখানে আরও কিছু কো-স্টিমুলেশন লাগে। যেমন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে থাকে B7, হেল্পার টি সেলের মধ্যে থাকে CD24। এই দুইটা আবার একসাথে বাইন্ড হয়, এটা হচ্ছে সেকেন্ড সিগন্যাল 2 বা কো-স্টিমুলেশন। এই সব কিছু যখন একসাথে একদম প্যাঁচায় ধরে হেল্পার টি সেলকে, স্টিমুলেশন কো-স্টিমুলেশন সব কিছু খুব অ্যাপ্রোপ্রিয়েটলি হয়, তখন হেল্পার টি সেল অনেক কিছু সিক্রেট করা শুরু করে এবং অ্যাক্টিভেটেড হয়। যেমন সে গামা ইন্টারফেরন সিক্রেট করে আরও বেশি বেশি ম্যাক্রোফেজ তৈরি করতে হেল্প করে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করতে হেল্প করে। হেল্পার অ্যাক্টিভেটেড টি সেল প্রচুর পরিমাণে ইন্টারলিউকিন 2 রিলিজ করে, ফলে প্রচুর সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হয়, প্রচুর ইন্টারলিউকিন 4 and 5 রিলিজ করে, ফলে বি সেল অ্যাক্টিভেটেড হয়। তাহলে দিস আর দ্য প্রাইম রোল অফ হেল্পার টি সেল অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে এতটুকু হচ্ছে তোমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটির মানে বেসিক মেকানিজম। এইটা যদি কেউ বুঝে থাকো তাহলে আমার মনে হয় যে তোমরা অনেকটাই বুঝে গেছো। এবং এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে একটু প্লিজ কোয়েশ্চেনগুলো করবা, তাহলে আমি তোমাদেরকে যেই জায়গাটায় প্রবলেম আমি সেই জায়গাগুলো বুঝিয়ে দিব। আচ্ছা, এখন আবার একটা কথা বলি যে তোমাদের তো মনে হতে পারে যে ম্যাডাম বলল যে বি সেলও তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাহলে এইখানে তো বি সেল এইভাবে কাজ করলো। হ্যাঁ, বি সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ফলিকুল লিমফেটিক্সের মধ্যে যখন সে থাকে, যখন কোনো ডেনড্রাইটিক সেল বা হেল্পার টি সেল বি সেলের কাছে চলে যায়,
চলে যেয়ে বি সেলকে অ্যাক্টিভেট করে এবং বি সেল অ্যাক্টিভেটেড হয়, তখন কিন্তু বি সেল এইভাবে কাজ করে। এবং বি সেল যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কাজ করে, তখন ঠিক এই বি সেলটাকে কল্পনা করবা এই জায়গায়, তাহলে সেম ভাবে হবে। এই যে বি সেলের রিসিপ্টরের সাথে বাইন্ড করে, ইন্টারনালাইজ করে, আবার টি সেলকে অ্যাক্টিভেট করে, টি সেল তখন অ্যাক্টিভেটেড হয়, অ্যাক্টিভেটেড হয়ে আবার সেই বি সেলকে, কারণ একটা বি সেল তো শরীরে থাকে না, অসংখ্য বি সেল থাকে। সাম আর 30% in lymphatic system, 70% are T lymphocyte and 30% are B lymphocyte। তাহলে এই বি সেল আবার তখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কাজ করে। আচ্ছা, এত কিছু একসাথে বললে তোমরা গুলায় ফেলবা। আমার কথা হচ্ছে যে এই ছবিটা অসম্ভব ভালোভাবে বুঝতে হবে, এবং এই ছবিটা যতক্ষণ না বুঝবা ততক্ষণ বেসিক ইমিউনোলজি বোঝা হবে না। এবং এরপরে যখন আমি বাকি চ্যাপ্টারগুলোতে যাব, তখন তোমরা অনেক কিছু মিস করে যাবা, বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি কি নেক্সট ইয়েতে চলে যাই? অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্স, দ্যাট ইজ হিউমোরাল ইমিউনিটি। এই সবগুলো কথা আমি অলরেডি বলে ফেলছি, আমার বলার আর কিছু নাই, কারণ এই প্রত্যেকটা কথা দেখো আমি এখন একটু রিড আউট করি, দেখো তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে নাকি। ইমিউনোজেন ইজ ইনগালফড বাই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মেবি ইট ইজ ম্যাক্রোফেজ, মেবি ইট ইজ আ ডেনড্রাইটিক সেল। আচ্ছা, তাহলে ইমিউনোজেন ইজ দেন প্রসেস অ্যান্ড এক্সপ্রেস অন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল along with class 2 antigen। এটাও বলছি, বুঝছো নিশ্চয়ই? একটু মনে করার চেষ্টা করো ছবিটা। CD4 helper T cell then recognize antigen on the surface of antigen presenting cell. During the presentation of antigen presenting cell secret interleukin 1, আমি বলছিলাম যে ডেনড্রাইটিক সেল এন্ড ম্যাক্রোফেজ প্রচুর পরিমাণে ইন্টারলিউকিন 1 সিক্রেট করে। দেন ইন্টারলিউকিন 1 অ্যাক্টিভেট হেল্পার টি সেল, ম্যাক্রোফেজ কেমোট্যাকটিক ফ্যাক্টর, ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর অ্যান্ড ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, সবগুলাকে সে অ্যাক্টিভেট করে। কেন? কেমোকাইন ফ্যাক্টর কেন? ওই সাইট অফ ইনফ্লামেশনে যাতে ম্যাক্রোফেজ চলে আসতে পারে। মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর কেন? যেন ওইখান থেকে ম্যাক্রোফেজ চলে যেতে না পারে। এবং অ্যাক্টিভেটিং ফ্যাক্টর কেন? ম্যাক্রোফেজ যাতে বেশি বেশি করে অ্যাক্টিভেট হতে পারে। কোথায়? অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে। কারণ আমাদের কি, আমাদের ইমিউন সিস্টেমের এইম কি, যে আমার যে জায়গাটায় ইনফেকশন হয়েছে, বা আমি যেই মনে করো আমার লাং ইনফেকশন হয়েছে, তাহলে আমার লাংয়ে প্রচুর পরিমাণে অ্যালভিউলার ম্যাক্রোফেজ আছে না, তাহলে তারা কাজ করবে না। তাহলে এই যে এই সাইট অফ ইনফেকশনে তারা ম্যাক্রোফেজকে বেশি বেশি করে অ্যাক্টিভেট করার জন্য ইন্টারলিউকিন 1 সিক্রেট করবে এবং activate the accumulation of, এগুলো আমি বলে ফেলছি। এবং in other arms of cell mediated immunity, cytotoxic T cell play key role. Activated CD4 helper T cells secrete interleukin 2 which activate cytotoxic T cell. These cytotoxic T cell can recognize immunogen or antigen along with MHC class 1। আমি আসলে পাওয়ার পয়েন্ট রিড আউট করতে পারি না, এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে। আমি তোমাদেরকে বুঝায় বলছি, যা আমি বুঝায় বলছি সেইটা হচ্ছে এই কথাগুলোর মধ্যে লেখা আছে। যদি না বোঝো তাহলে আমি ছবিটা আবার বুঝাতে রাজি আছি। তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটি কাদেরকে মারে? ভাইরাস ইনফেক্টেড সেলকে মারে, টিউমার সেলকে মারে অ্যান্ড অ্যালোগ্রাফট সেলকে মারে। সেল মেডিয়েটেড ইমিউনিটি অকার্স মেইনলি এগেইনস্ট দ্য ইন্ট্রাসেলুলার মাইক্রো অর্গানিজম। আর হিউমোরাল ইমিউনিটি বলছি আমি যে হেল্পার টি সেল প্রচুর পরিমাণে 4 and 5 and 6 রিলিজ করে। তারা কি করে? বি সেলের উপর কাজ করে। বি সেল তখন প্রলিফারেটেড হয় এবং ডিফারেন্সিয়েশন হয়ে প্লাজমা সেল অ্যান্ড মেমোরি সেল হয়, এবং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয় উইচ বাইন্ড স্পেসিফিক্যালি টু দ্য অ্যান্টিজেন, যেটা কি করে স্পেসিফিক্যালি ওই যে অ্যান্টিজেনটা ঢুকছিল তার এগেনস্টে স্পেসিফিক্যালি বাইন্ড করে এবং রিমেইনিং অ্যান্ড দ্য স্পেসিফিক ফর দ্য প্রেজেন্টেড অ্যান্টিজেন। আচ্ছা, এটা এই হচ্ছে তোমার আমার মেকানিজম অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড হিউমোরাল ইমিউনিটি?
দেখো অলরেডি আমরা অনেক কিছু জেনে গেছি, যার জন্য আমাদের কিন্তু এই পার্থক্যটা আর ভ্যা করে মুখস্থ করার কোনো দরকার নাই। যেমন সেল মেডিয়েটেড ইমিউনিটিতে মেডিয়েটেড হয় কি দিয়ে? বাই সেল। অ্যান্ড হিউমারাল ইমিউনিটিতে কি হয়? বাই অ্যান্টিবডি। আমি যদি এখন তোমাদের ফেস টু ফেস ক্লাস নিতাম, তাহলে এই প্রত্যেকটা আনসার তোমরা চিৎকার করে করে আমার ক্লাসে এমনিই বলতে পারতাম। যেহেতু আমি ফিডব্যাক পাচ্ছি না, এজন্য আমাকে বলতে হচ্ছে। প্রোটেক্ট এগেইনস্ট ফাঙ্গাই, ভাইরাস, ফ্যাকাল্টেটিভ, ইন্ট্রাসেলুলার, ব্যাকটেরিয়াল প্যাথোজেন। কাদের এগেইনস্টে কাজ করে? আর এটা কি করে? এক্সট্রা সেলুলার প্যাথোজেনের এগেনস্টে কাজ করে, অ্যান্ড এবং ভাইরাস, যে ফ্রি ভাইরাসগুলো আছে সেগুলোর এগেনস্টে। মেডিয়েটেড ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। আমি বলছিলাম প্রথম ক্লাসে যে বেনিফিশিয়াল, মেবি বেনিফিশিয়াল অর হার্মফুল, তাহলে একটা হার্মফুল কিন্তু হইলেও সে আবার কিন্তু একটু ভালো কাজও করে, সেটা হচ্ছে ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটিতে পার্টিসিপেট করে হচ্ছে এই সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর টাইপ 2, টাইপ 3, টাইপ 1 সবগুলাতে পার্টিসিপেট করে অ্যাকোয়ার্ড হিউমোরাল ইমিউনিটি, অথবা আমরা যদি এটাকে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বলি তাও বলা যাবে। বাট এটার যে দুইটা নাম সেটা কিন্তু জানতে হবে। হিউমোরাল ইমিউনিটি হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটির আর একটা নাম। অনলি টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন লিড টু সেল মেডিয়েটেড ইমিউনিটি। শুধু যে টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন মানে কি, যেটা আমি এখন অ্যান্টিজেন পড়াবো যখন, তখন আবার এই যে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এবং টি ইনডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। তাহলে তোমরা বাচ্চারা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ইমিউনোলজি কিভাবে একটার সাথে আরেকটা একদম প্যাঁচায় উঁচায় থাকে। একটা টার্ম না বুঝলে নেক্সট টার্মে তুমি আগাইতে পারবা না। সুতরাং প্রত্যেকটা টার্ম তোমাকে বুঝতে হবে যে এই জিনিসটা, এই যে এখানে বলা হয়েছে only T cell dependent antigen lead to cell mediated immunity, এই যে আমি বলছিলাম যে প্রোটিন অ্যান্টিজেনটাকে সে ভেঙে পেপটাইড ফর্মেশন করে, এই প্রোটিন অ্যান্টিজেনগুলাই হচ্ছে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, যারা টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। প্রোটিন ছাড়া যে অন্য অ্যান্টিজেনগুলো আছে তারা কিন্তু টি সেলকে অ্যাক্টিভেটেড করতে পারে না। সেইগুলো আবার কি ধরনের অ্যান্টিজেন, তারা কাকে অ্যাক্টিভেট করে, এগুলো আবার আমি যখন নেক্সট ক্লাসে অ্যান্টিজেন পড়াবো তখন আবার ডিটেইল পড়াবো। B cell directly binds soluble antigen resulting in production of antibody. B cell কি soluble antigen-এর সাথে bind করতে পারে এবং অ্যান্টিবডি তৈরি করতে পারে। Both CD4 and CD8 cells are involved. Only helper T cell are involved. কারণ কি, ছবিটা মনে আছে? আবার যাই, এই যে দেখো কেন বললো যে অনলি হেল্পার টি সেল আর অ্যাক্টিভেটেড ইন হিউমোরাল ইমিউনিটি। এই যে আমার এটা কি ডান দিক, আমার ডান দিকে যে আর্মটা চলে গেছে সেটা তো হিউমোরাল ইমিউনিটি, আর আমার বাঁ দিকে যে আর্মটা গেছে সেটা তো সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে এই যে বি সেলকে অ্যাক্টিভেট করার জন্য অনলি হেল্পার টি সেল মানে CD4 কাজ করছে। সাইটোটক্সিক টি সেলের কোনো ভূমিকা ছিল এই অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য? ছিল না। তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটিতে বোথ হেল্পার টি সেল অ্যান্ড সাইটোটক্সিক টি সেল মানে CD4 সেল অ্যান্ড CD8 দুইটাই পার্টিসিপেট করে। কিন্তু অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিতে কে পার্টিসিপেট করে? অনলি হেল্পার টি সেল। হেল্পার টি সেল না থাকলে তো বি সেল অ্যাক্টিভিটি হবে না, কারণ ও তো হচ্ছে বস। ও যদি এইগুলা সিক্রেট না করতো এই বি সেল অ্যাক্টিভেটেড হতো না। ইন কোন কেসে? ইন হোয়াট কেস? ইন কেস অফ পেপটাইড অ্যান্টিজেন। এটা মনে রাখতে হবে। কিন্তু আমি কিন্তু প্রোটিন অ্যান্টিজেনের কথা বলতেছি, যত কথা এখন বলতেছি মনে রাখতে হবে যে আজকে অ্যাকোয়ার্ড ইমিউনিটির যে মেকানিজম আমি পড়াইছি সেইটাতে যেই অ্যান্টিজেন বা ফরেন পার্টিকেল নিয়ে আমি কথা বলছি সেটা অবশ্যই প্রোটিন ইন নেচার। আচ্ছা, কেন প্রোটিনের উপর এত গুরুত্ব দিচ্ছি সেটা নেক্সট দিন ক্লাস করলেই আবার তোমরা বুঝে যাবা। তাহলে দেখো অনলি TH মানে হেল্পার টি সেলস আর ইনভলভ। আচ্ছা, প্রোভাইডস ইমিউনোলজিক্যাল সার্ভিলেন্স অ্যান্ড ইমিউনিটি এগেইনস্ট ক্যান্সার। আমরা বলছিলাম মনে আছে সাইটোটক্সিক টি সেল কি করে? টিউমার সেল, অ্যালোগ্রাফট সেল, ইমিউন সার্ভিলেন্স মানে ক্যান্সার সেল, এগুলার এগেইনস্টে কাজ করে। আরও একটা সেল কিন্তু কাজ করে,
সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। আমি যখন ইমিউনো কম্পিটেন্ট সেল পড়াবো তখন আবার আরো ডিটেলে বলবো। নো মেজর রোল ইন ইমিউনোলজিক্যাল সার্ভিলেন্স, এই ধরনের কোনো রোল প্লে করে না হিউমোরাল ইমিউনিটি। পার্টিসিপেটস ইন রিজেকশন অফ হোমোগ্রাফস অ্যান্ড গ্রাফট ভার্সাস সোর্স রিলেশন। আমরা যে ট্রান্সপ্লান্টেশন করি না, সেখানে রিজেকশন হয় না সবসময়, তো এটা অ্যাকসেপ্টেড হয় না। এই যে রিজেকশন করে দিচ্ছে, এটাতে মেইন রোল প্লে করে হচ্ছে তোমার সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর হিউমোরাল ইমিউনিটি করে একদম আর্লি ফেজে যে রিজেকশনটা হয়, সেটা হয় অ্যান্টিবডি, কারণ প্রিফর্ম কিছু অ্যান্টিবডি থাকতে পারে। সেই অ্যান্টিবডিগুলা কি করে, সার্কুলেশনে যে অ্যান্টিবডি থাকে সেইগুলা একদম আর্লি স্টেজের রিজেকশনে পার্টিসিপেট করে। তাহলে দেখো আমাদের এই ইমিউন রেসপন্স আসলে কয় ধরনের। প্রথমবার একটা অ্যান্টিজেন ঢুকলো, অ্যান্টিজেন ঢুকে আমি এতক্ষণ যা বললাম সেই হিসাবে কাজ করলো, তাহলে আমার প্রাইমারি ইমিউন রেসপন্স হলো হিউমোরাল ইমিউনিটিতে। আমার কি তৈরি হলো, আমার ইমিউনোগ্লোবিউলিন এম তৈরি হলো, সেইটাকে আমি বলবো প্রাইমারি ইমিউন রেসপন্স। এই প্রাইমারি ইমিউন রেসপন্স হতে কতদিন লাগে, সাধারণত 5 থেকে 7 দিন। আমরা বলি না তোমাদের তোমরা প্র্যাকটিক্যালি ক্লিনিক্যাল ক্লাসে তখন যে টাইফয়েড হলে আমরা ভিডাল টেস্ট কি 2 দিনের মাথায় করতে দেই না, কিন্তু যে কোনো টেস্টে আমরা কি করতে দেই, যদি আমরা তার অ্যান্টিবডি টাইটার দেখতে চাই, ভিডাল টেস্টে আমরা কি দেখি, দুটো অ্যান্টিবডি টাইটার দেখি, টিও অ্যান্ড টিএইচ। তাহলে এই টাইটার দেখতে আমরা তো যখন শুনি যে ও আচ্ছা আপনার 7 দিন জ্বর হয়ে গেছে, জ্বর এখনো সারছে না, ঠিক আছে তাহলে আপনি ভিডাল টেস্টটা করে আসেন। তার মানে এই যে আমার ফরেন পার্টিকেলটা অ্যান্টিজেনটার এগেনস্টে আমার অ্যান্টিবডি অ্যাপিয়ার করতে সময় লাগবে মিনিমাম 5 থেকে 7 দিন। তাহলে এই প্রাইমারি ইমিউন রেসপন্স সময় নেয় 5 থেকে 7 দিন। বাট এইটা কি, এইটা একদম 1 থেকে 2 দিনের মধ্যে সেকেন্ডারি ইমিউন রেসপন্স হয়। তাহলে হোয়াট ইজ দ্য, এত কথা আমি পড়বো না, সোজা কথায় বলি, the immunological reaction which occurs to the immunogen which is first time exposed, যেটা একদম ফার্স্ট টাইম এক্সপোজ হয়ে আমাদের যে ইমিউনোলজিক্যাল রেসপন্সটা হচ্ছিল, সেটাই হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। অনসেট অফ অ্যাকশন ইজ স্লো, টেক 7 to 10 days অথবা 5 to 7 days, ইটস ভ্যারি। বই লেঞ্জে যদি তোমাদের রেফারেন্স থাকে তাহলে সেটা অবশ্যই 5 to 10 days। নেচার অফ অ্যান্টিবডি, তাহলে কি ধরনের অ্যান্টিবডি আমাদের এই প্রাইমারি ইমিউন রেসপন্সে তৈরি হবে, ইমিউনোগ্লোবিউলিন এম। মনে রাখতেই হবে, কোনো মাপ নাই যে প্রাইমারি ইমিউন রেসপন্সে কোন অ্যান্টিবডি অ্যাপিয়ার করে। তুমি যখন অ্যাজ এ ডক্টর তুমি যখন কোনো রেজাল্ট দেখবা, তুমি যদি দেখো যে তার আইজিএম টাইটার হাই, তখন যদি তুমি না বোঝো যে তার অ্যাকিউট কন্ডিশন না ক্রনিক কন্ডিশনের জন্য আইজিএম রাইজ করছে, তাহলে তুমি অ্যাজ এ ক্লিনিশিয়ান ফেইলিওর হইলা। তাহলে অবশ্যই মনে রাখতে হবে অ্যাকিউট কেসে অ্যাকিউট ইমিউন রেসপন্স মানে প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে আইজিএম, এবং কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবডি প্রডিউস ইজ লো, লিটল বিট লো, এর কনসেন্ট্রেশনটা একটু লো থাকে। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স হুইচ ইজ প্রডিউসড ডিউ টু দ্য সাবসিকুয়েন্ট এক্সপোজার টু দ্য সেম অ্যান্টিজেন। আমার সেকেন্ড টাইম ওই সেম অ্যান্টিজেন দিয়ে যখন আমার এক্সপোজ হলো, তখন আমার সেকেন্ডারি ইমিউন রেসপন্স হবে ডিউ টু দ্য মেমোরি সেল, তাই না? সেকেন্ডারি ইমিউন রেসপন্স হবে অবশ্যই মেমোরি সেলের জন্য। অনসেট অফ অ্যাকশন ইজ ভেরি র্যাপিড, অ্যান্টিবডি প্রডিউস উইদিন 2 to 5 days। নেচার অফ অ্যান্টিবডি ইউজুয়ালি আইজিজি, এবং কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবডি ইজ ভেরি হাই, অ্যান্টিবডি টাইটার একদম অনেক হাই থাকবে। আমরা তো টাইটার আসলে দেখি না, বাট আমরা যদি মনে করো যে ভ্যাকসিন দিয়ে বা কোনো কিছু টাইটার দেখতে যাই, যখন আমাদের আইজিজি টাইটারটা অনেক বেশি থাকে, তখন যদি আমার সেই ডিজিজ কন্ডিশনটা কখনোই না থাকে, তাহলে বুঝতে হবে যে আমার ভ্যাকসিনের জন্য ইমিউনোগ্লোবুলিন জি রাইজ করছে। হ্যাঁ, এইটা হচ্ছে এইগুলা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আমি অলরেডি বলে ফেলছি যে একটা একদম ফার্স্ট এক্সপোজারে, একটা সাবসিকুয়েন্ট এক্সপোজারে টু দ্য সেম অ্যান্টিজেন। সেকেন্ডটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবডি ইজ লো,
আর এটা হচ্ছে ভেরি হাই সেকেন্ডারি ইমিউন রেসপন্সে, এবং প্রাইমারি ইমিউন রেসপন্সে ইউজুয়ালি আইজিএম তৈরি হয়, সেকেন্ডারি ইমিউন রেসপন্সে আইজিজি তৈরি হয়। আর টাইপ অফ সেল হচ্ছে ভার্জিন টি সেল অ্যাক্টিভেটেড, মানে কি ওই যে আমার প্রথমবার টি সেল অ্যাক্টিভেটেড হলো, আর এখানে মেমোরি সেল অ্যাক্টিভেটেড হয়। আর এটা কি ফার্স্ট এক্সপোজার, আর স্টেশনারি ফেজ হচ্ছে শর্টার, এটা হচ্ছে লঙ্গার। তারপরে সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা হলে অনেক লম্বা টাইম পর্যন্ত আইজিজি থেকে যেতে পারে শরীরে। আচ্ছা, তাহলে দিস আর দ্য মোটামুটি তোমাদের একটু ব্রিফ দিলাম আসলে, আর একটু ডিটেইলে বলতে পারলে। আচ্ছা সময় কি আছে? আছে ম্যাম, সমস্যা নাই, বলেন ম্যাম। আচ্ছা, তোমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না তো? না না ম্যাম, সমস্যা নাই ম্যাম। আপনি বলে দেন ম্যাম, আপনি অনেক সুন্দর করে বলতেছেন ম্যাম, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, আমি তাহলে আর একটু একটা গল্প বলি, গল্প বললে বুঝবা। আচ্ছা, এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে না যে আচ্ছা ম্যাডাম যে এত কথা বললো, এই যে টি সেলের কাছে ধরে নিয়ে যাচ্ছে, টি সেল তাকে চিনতেছে, আচ্ছা এগুলা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে? আচ্ছা, তাহলে আমি একটুখানি ধারণা দিই। আমি বলছি যে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, এরা সবই অ্যান্টিজেন। যদি তুমি একটু গ্রসলি চিন্তা করো তাহলে হ্যাঁ সবাই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বাট একটা পার্থক্য আছে। যেমন ডেনড্রাইটিক সেল হচ্ছে, আমি বললাম না, বীজ তৈরি করে। আচ্ছা, এখন কোথায় হয় এই জিনিসগুলো? ডেনড্রাইটিক সেল কি করে, এই যে কোথায় থাকে, স্কিনে থাকে, তারপরে মিউকাস মেমব্রেনে থাকে। তাহলে মনে করো যে আমার যেখানেই হোক, আমার কোনো একটা জায়গায় ইনফেকশন হলে সাইট অফ ইনফেকশনে কি হয়, আমার ওইখান থেকে ফরেন পার্টিকেলটাকে সে রিকগনাইজ করে যখন ঢোকে। সে কি করে, আর আমরা জানি আমাদের লিম্ফেটিক ভেসেলস আছে, তাই না? লিম্ফেটিক ভেসেল দিয়ে অ্যাফারেন্ট ইফারেন্ট দুইটা পাথওয়ে আছে। এই লিম্ফেটিক ভেসেল দিয়ে কি করে, যত কাছের লিম্ফ নোডগুলো আছে সেই লিম্ফ নোডগুলোর কাছে নিয়ে যায়। আর লিম্ফ নোডগুলো কি, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, তাই না? এই লিম্ফ নোডের মধ্যে কি থাকে, টি সেল আর বি সেল চুপ করে বসে থাকে, ম্যাচিউর হয়ে ওরা প্রথমে তো বোন ম্যারোতে যায়, বোন ম্যারোতে যে ম্যাচিউর হয়, তারপর টি সেল আবার থাইমাসে যায়, থাইমাসে যে ম্যাচিউর হয়, ম্যাচিউর হয়ে এরা কোথায় আসে, এরা চলে আসে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে, এবং কিছু চলে আসে সার্কুলেশনে। তাহলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে প্রচুর পরিমাণে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল থাকে মেইনলি, এবং বি সেল এরা থাকে। তাহলে ওই যে ডেনড্রাইটিক সেল তখন কি করে, যেই না দেখে একটা ফরেন পার্টিকেল ওকে ও পায়, সে কি করে তাড়াতাড়ি ওটা অফ করে ধরে ফেলে ও কি করে, ধরে করে ও টেনে, ওর একটা আবার কেমোকাইন আছে CCR7। এত ডিটেল পড়তে গেলে তোমরা আর নেক্সট বললে তোমরা আর আমার নেক্সট ক্লাস থেকে আর আমার ক্লাস করবা না, তাহলে এত কিছু দরকার নেই, শুধু শোনো যে তাহলে এই ডেনড্রাইটিক এগুলো ওর কান ধরে টেনে কোথায় নিয়ে আসে, ওই যে রিজিওনাল একদম কাছাকাছি লিম্ফ নোডগুলোর কাছে নিয়ে আসে। লিম্ফ নোড একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। লিম্ফ নোড তখন তো লিম্ফ নোডের কাছে এসে বলে, এই যে দেখো আমি একটা ফরেন পার্টিকেল ধরে নিয়ে আসছি। তখন ওই যে ম্যাচিউর টি সেল, বি সেল, এরা তো তখন একটা অ্যান্টিজেনের সংস্পর্শে চলে আসে, এবং যখনই অ্যান্টিজেনের সংস্পর্শে চলে আসে তখনই তারা হয়ে যায় অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল এবং অ্যাক্টিভেটেড হেল্পার বি সেল। তখন ওইখানে এই কাজগুলা হয়, এবং কিছু চলে আসে সার্কুলেশনে, যেগুলা কি করে, অ্যান্টিবডি চলে আসে সার্কুলেশনে, যেখানে বা লাইপোপলিস্যাকারাইড, এন্ডোটক্সিন, অথবা সার্কুলেশনে ভাইরাস থাকে, তাদেরকে অ্যান্টিবডিগুলো নিউট্রালাইজ করে। আবার কি করে, সাইটোটক্সিক টি সেল, এই যে বললাম সাইটোটক্সিক টি সেল ভাইরাস ইনফেক্টেড সেলকে মারে ফেলে। ও যখন অ্যাক্টিভেটেড হয়, যখন ওই লিম্ফ নোডের মধ্যে ধরে নিয়ে যায় ডেনড্রাইটিক সেল, তখন ডেনড্রাইটিক সেলকে
সে তখন ওই ডেনড্রাইটিক সেল যেহেতু ওকে সাইটোটক্সিক টি সেল তখন আবার কি করে, সাইটোটক্সিক টি সেল আবার তখন তাড়াতাড়ি অ্যাক্টিভেটেড হয়ে সার্কুলেশনে যে খুঁজতে থাকে কোথায় কোথায় ভাইরাল ইনফেক্টেড সেল আছে, কোন ভাইরাল ইনফেক্টেড সেলগুলা MHC1 দিয়ে প্রেজেন্ট হচ্ছে, আমার তো তাদেরকে মারতে হবে। আমি তাদেরকে কি করব, গুলি ছুড়বো। কি গুলি? পারফোরিটস অ্যান্ড গ্র্যানজাইমস গুলি। দুইটা এনজাইম ছুড়ে দিয়ে দিবে এবং এই এনজাইমগুলা এই এনজাইমগুলা এই সেলটাকে, ভাইরাস ইনফেক্টেড সেলকে মেরে ফেলবে, কিন্তু সাইটোটক্সিক টি সেলের কিন্তু কিছুই হবে না। সে সেলকে মাইরেটারে সে আবার আগের অবস্থানে চলে আসবে। সাইটোটক্সিক টি সেল কিন্তু নিজে মারা যাবে না। তাহলে এগুলা কোথায় হচ্ছে? এই যে এই মেকানিজমটা টোটালি আমাদের বিভিন্ন ধরনের লিম্ফেটিক নোডের মধ্যে হচ্ছে, স্প্লিনে হচ্ছে, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান যেগুলো সেখানে হচ্ছে, এবং এরা অ্যাক্টিভেটেড হয়ে ছড়ায় পড়তেছে এবং অ্যাক্টিভেটেড হয়ে এরা কাজটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এটা হচ্ছে কি একটু ইজি ভাবে বললাম, এটা বলার মধ্যে হয়তো টুকটাক মানে যেহেতু সোজা করে বলতে গেছি হয়তো দুই একটা টার্মে একটু ভুল হতে পারে, কিন্তু এটা হচ্ছে তোমাদের বেসিক। আচ্ছা, তাহলে এই আজকের মতো আমরা আজকে এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা, তোমাদের টাস্ক থাকবে তোমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা নিজেরা একটু চিন্তা করবা যে আমি কি বুঝলাম, আমি ম্যাডাম কি পড়ালো, আমি অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেকানিজমটা কোন জায়গায় বুঝতে চিন্তা করতে আমি কোথায় আটকে গেলাম। তাহলে যেখানে আটকে যাওয়া মানে সেখানেই ঝামেলা আছে। তাহলে আমি সেই ঝামেলা থেকে নেক্সট ক্লাস থেকে সেটা শুরু করব, যে তোমাদের ঝামেলাগুলো আগে মিটাবো, তারপরে আমি চলে যাব এইখানে যে কিছু কিছু টার্ম ইউজ করছিলাম, টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, টি ইনডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, বি সেল, এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে খুব সুন্দর করে তোমাদেরকে, তাহলে নেক্সট ক্লাস উইল বি কন্টিনিউ উইথ দ্য অ্যান্টিজেন। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বোথ প্রফেশনাল রিটেন অ্যান্ড ভাইবা। তাহলে আজকে এখানেই শেষ করি, ঠিক আছে? অনেক ধন্যবাদ ফর পেশেন্স হিয়ারিং, থ্যাংক ইউ ভেরি মাচ।